সুনির্মল বসু লিখেছিলেন, যেখানে বাঙালি সেখানে কেবল দল আর দলাদলি। তবে ইদানিং বাঙালির পাশে আসলে কে বেশি দাঁড়াচ্ছেন সেই নিয়ে দলাদলি একেবারে চরমে উঠেছে। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে আজ মহামিছিল করলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ভোটার লিস্ট থেকে অনুপ্রবেশকারীদের নাম সরানোর দাবিতে বিধায়কদের নিয়ে মিছিল করলেন বিরোধী দলনেতা। এই নিয়েই প্রথম প্রশ্ন। ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের শুভেন্দু অধিকারী। বছর ঘুরলে ভোট, তাই কি দুপক্ষেরই তৎপরতা? দ্বিতীয় প্রশ্ন। বাংলায় কথা বললেই বাংলাদেশি রোহিঙ্গা বলে দিচ্ছ, বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রী। রোহিঙ্গাদের বাঁচাতেই তো উনি হাঁটছেন, পাল্টা বিরোধী দলনেতা। কেন বাঙালি হেনস্থা আর অনুপ্রবেশের মতো দুটো জ্বলন্ত ইস্যুতে একমত হতে পারবে না রাজ্যের শাসক আর প্রধান বিরোধী দল? তৃতীয় প্রশ্ন। বাংলাভাষীদের হেনস্থা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে এবার পুনেতে বাংলাদেশি সন্দেহে পুলিশি হেনস্থার শিকার উত্তর ২৪ পরগনার বাসিন্দা। উড়িষ্যায় আটক উত্তর ২৪ পরগনারই আরও ৪ জন। পরপর বাঙালি হেনস্থা নিয়ে এ রাজ্যের বিজেপি মুখ খুলবে কবে? বাংলাদেশের সাথে তো খালি আমাদের রাজ্যের বর্ডার না, আরও রাজ্যের বর্ডার আছে। কারণ সেখানে কেন আসছে না, সেটা দুটো কারণ আছে। একটা হচ্ছে সেই রাজ্যগুলোর মানুষগুলো এখানে মিলেমিশে যেতে একটু অসুবিধা হয়। দ্বিতীয় কথা, সেই রাজ্যগুলো হচ্ছে যদি দেখেন আপনি ডবল ইঞ্জিন, বাকি 5টা, ত্রিপুরা বলুন, আসাম বলুন, মেঘালয় বলুন, মিজোরাম বলুন, আর এখানে সিঙ্গেল ইঞ্জিন, আলাদা আলাদা ইঞ্জিন চলছে। ফলে কি হচ্ছে, একে অপরকে দোষারোপ করে যাচ্ছে। এবং এখানে একটা ডেমোগ্রাফিক কন্টিনিউটি আছে যে বর্ডারটা পাস করলেই একসাথে মিলে যাওয়া যেতে পারে। এতক্ষণ যারা দেখছেন তারা যদি ভাবছেন যে এই পুরো দ্বন্দ্বটা রাজ্যের শাসক আর রাজ্যের প্রধান বিরোধী দলের মধ্যে হচ্ছে, না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তৃতা একটা বড় অংশ জুড়ে ছিল সিপিএম। অ্যাবসলিউটলি বামেদের চূড়ান্ত আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি ভাষায় করেছেন দেখাবো। আর একটা দল হচ্ছে সিপিএম দল, লজ্জা নেই, শরণ নেই, শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। রামবাম জোট বেঁধেছে বিজেপির সাথে হাত মিলিয়ে, সাথে সাথ মিলিয়ে, জগাই মাধাই গদাই। দেখুন, পরের পর আক্রমণ, কার্পেট বম্বিং একেবারে, যে সিপিএম শূন্য থেকে মহাশূন্যে গিয়েও লজ্জা নেই, বামরাম জোট বেঁধেছে, এত অত্যাচার করেও স্বপ্ন দেখছে কেশপুরে হত্যা করবে, গড়বেতায় হত্যা করবে, কোচবিহারে হত্যা করবে, আবার কৃষকদের ওপর গুলি চালাবে। কিন্তু শতরূপ ঘোষের কাছে আমার প্রশ্নটা সম্পূর্ণ আলাদা থাকবে, যে আজকে আরেকটা দল সাধারণভাবে যারাও একই রকমভাবে আক্রমণের লক্ষ্যে থাকেন, কংগ্রেস, যারাও শূন্য থেকে মহাশূন্যের কথা তাদের বিরুদ্ধেও বলতে পারতেন, বললেন না। এবং বামেরা এই রাজ্যে যেখানে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে আছে, কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা শব্দ উচ্চারণ করলেন না। এর কারণ কি মনে হয়? মানে কেন কংগ্রেস গুড হিউমারে কিন্তু বামেরা আক্রমণের লক্ষ্য? শতরূপ, সত্যি কথা বলতে আমি ঠিক জানি না উনি কাকে আক্রমণ করবেন, কাকে করবেন না, কেন করবেন না, এগুলো কোনোকালেই আমার খুব একটা মাথায় ঢোকে না, আজকেও ঢোকেনি। তবে আমি একটা কথা বলছি, উনি বাম বিজেপিকে বললেন জগাই মাধাই হয়েছে। ঘটনা দেখুন, আমরা জগাই না মাধাই জানি না, কিন্তু রাজ্য তো এখন ভোঁদাইরা চালাচ্ছে। সুতরাং তারা কি করছে না করছে তার ওপর নির্ভর করছে রাজ্যের মানুষ কেমন থাকবে না থাকবে। তার বাইরে কে জগাই হলো কে মাধাই হলো কি যায় আসে? এটা কথা শুনুন, গণতন্ত্রের বিরোধীদের গুরুত্ব প্রচুর। হ্যাঁ, ভালো কথা, সেটা উনি বুঝে থাকলে ভালো। আমি একটা কথা বলছি সুমনদা, প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই ইস্যুতে বাংলায় মিছিল করার জন্য। কদিন আগে ওয়াকফ নিয়ে বলেছিলেন না, যা হচ্ছে তো দিল্লিতে হচ্ছে, বাংলায় তো আমরা এটা করছি না, সুতরাং বাংলায় মিছিল করা যাবে না, যা মিছিল করা দিল্লিতে গিয়ে করুন, অন্য রাজ্যে গিয়ে করুন। আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায়, ধরুন বাঙালিকে বিদেশি বলে বাইরে পাঠিয়ে দেওয়া, এটাও তো বাংলায় হচ্ছে না, অন্য রাজ্যে হচ্ছে। তবু আপনি যে গুরুত্ব বুঝতে পেরে বাংলায় মিছিল করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি একটা কথা বলছি সুমনদা, যাদের কান ধরার কথা তারা এখন জ্ঞান দিচ্ছে। আমি দুটো ক্ষেত্রেই বলছি, দুটো পার্টির ক্ষেত্রেই বলছি। অনুপ্রবেশ যদি হয়ে থাকে, একেবারে তার দায়িত্ব হচ্ছে কেন্দ্রের সরকারের। কেন্দ্রের সরকার যে পার্টি চালায় তারা সবচেয়ে বেশি অনুপ্রবেশ নিয়ে কথা বলছে, কিন্তু এই নিয়ে কোনো সন্দেহ নেই, যদি মানুষ কেন, যদি একটা গরু ছাগলও ঢুকে থাকে অন্য কোনো দেশ থেকে সীমান্ত পার করে, তার দায়িত্ব খালি নয়, তার কৈফিয়তও দিতে হবে কেন্দ্রের সরকারকে, বিজেপিকে। কিন্তু যদি কেন বললে তোমার নিজের সংশয় আছে? না না, ঢুকেছে তো নিশ্চয়ই, তো এনারা বলছেন যখন, তার তো ঢুকেনি হতে পারে না। কিন্তু আমি বলছি, যদি ঢুকে থাকে, একজনও কেউ ঢুকে থাকে, তার উত্তর কেন্দ্রের সরকারকে দিতে হবে। তা না করে অনুপ্রবেশ নিয়ে সবচেয়ে বেশি জ্ঞান এরাই দিচ্ছে। আমি দেবাশিস বাবু যে কথাটা বললেন, কথাটা তো খুব সাংঘাতিক কথা। উনি, আমি জানি না কী অর্থে বললেন, যে 5টা রাজ্য বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে, পশ্চিমবাংলা ছাড়া যেহেতু বাকি রাজ্য, 4টে রাজ্যের সীমান্ত যেগুলো বাংলাদেশের সাথে আছে, সেগুলো যেহেতু বিজেপি শাসিত রাজ্য এই মুহূর্তে, সেহেতু ওখানে বিএসএফ অনেক সিরিয়াসলি কাজ করছে। তার মানে এই রাজ্যটা যেহেতু বিজেপি শাসিত নয়, সেহেতু ইচ্ছে করে বিএসএফ এখানে ঢিলে দিয়েছে নাকি? মানে এটা কি অমিত শাহ বলে দিয়েছে?
যে আপাতত সিভিক ভলেন্টিয়াররা বর্ডার পাহারা দিক, আমরা সরকারে আসলে তখন আমরা দেখবো, তা নাহলে বাংলা দিয়ে অনুপ্রবেশ ঘটুক। যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু এটা খুব চিন্তার বিষয়। তার থেকে বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সুমনদা, আমার জন্ম 86 সালে, আমি 90-এর দশকে 2000 সালের পরের দিকটায় মোটামুটি বড় হয়েছি, আমার রাজনীতি সম্পর্কে খবর রাখা শুরু হয়েছে। আমি আমার কথা বলছি সুমনদা, পশ্চিমবাংলার ভোটার লিস্টে কাতারে কাতারে বাংলাদেশি আছে, এইটা আমি কোনোদিন কোনো বিজেপি নেতার মুখে শুনিনি। এটা আমি প্রথম শুনেছিলাম মমতা ব্যানার্জির মুখে, আমি যে সময় পশ্চিমবাংলায় বড় হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ দ্য ফার্স্ট পলিটিক্যাল এন্টিটি ইন মাই স্টেট হু টোল্ড মি, যার থেকে আমি এটা জানতে পারি যে তোমার চারপাশে যাদেরকে দেখছো ভোটার লিস্টে যে নামগুলো দেখছো সবাই তোমার স্বজন নয়, এর মধ্যে অনেক বাংলাদেশ থেকে আসা লোকের নাম ঢোকানো রয়েছে। কেয়াদি যে ভিডিওটা দেখালো, স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মারা ইত্যাদি সব কিছু হয়েছে। আজকে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, আজকে ওনার পলিটিক্যাল পজিশন পাল্টেছে, সেই অনুযায়ী ওনার পজিশনিংও পাল্টেছে, তাতে বলার কিছু নেই, কিন্তু এইটা কিন্তু ঘটনা। এবার মনে আছে কিনা জানি না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের শরিক লালকৃষ্ণ আদবানি একবার খুব প্রশংসা করলেন বুদ্ধদেব ভট্টাচার্যের, যে অনুপ্রবেশ রুখতে বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট সরকার ভালো কাজ করেছে। আমি বলছি প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন তৃণমূল নেতারা যে এটা এই বিবৃতি অর্থহীন। দেখো, এইটাই তো হওয়া উচিত, এইটাই তো হওয়া উচিত যে দুটো দলের মধ্যে হাজার ঝামেলা থাক না কেন, এই ধরনের জাতীয় নিরাপত্তা জনিত বিষয়ে দুটো দল বা দুটো সরকার তারা একে অপরকে সহযোগিতা করবে। এবং এই উদাহরণ কিন্তু আমাদের দেশে চিরকাল ছিল, ইদানিংকালেও যে নেই তা নয়। আমরা কদিন আগেই দেখলাম কেরালা, আসাম এবং পশ্চিমবাংলা থেকে একসঙ্গে কিছু জঙ্গি ধরপাকড় হলো। একটা রাজ্যে সরকার চালাচ্ছিল বিজেপি, একটা রাজ্যে তৃণমূল কংগ্রেস, একটা রাজ্যে বামপন্থীরা সরকার চালাচ্ছে, কিন্তু তিনটে রাজ্য নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ারিং করে কিন্তু জঙ্গিদেরকে ধরলো। এই সাম্প্রতিক উদাহরণও কিন্তু রয়েছে। তাহলে কেন এইটাই একটা সাধারণ চিত্র হবে না? তবে আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলে, সুমন, আমরা যাই বলি না কেন, আজকে যেটা হচ্ছে অন্যান্য রাজ্যে, এইটাকে কিন্তু শুধুমাত্র অনুপ্রবেশের নাম করে চালানো যাবে না। এর মধ্যে পরিষ্কার বিজেপি আরএসএস এর যে একটা হিন্দুস্তানের দর্শন আছে, তার এটা একটা ম্যানিফেস্টেশন। হেমন্ত বিশ্ব শর্মা, বিজেপির একজন মুখ্যমন্ত্রী, যদি আজকে প্রকাশ্যে এই কথাটা বলেন যে এইবার আমাদের বাংলাদেশে চিনতে সুবিধা হবে, কেন না পপুলেশন সার্ভেতে যে যে মাতৃভাষা লিখবে বাংলা, আমরা চিনে নিতে পারবো যে এরা হচ্ছে বাংলাদেশি। বলছি এই কথাটা বলার পরে কেন পশ্চিমবাংলা বিজেপির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হবে না যে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে বলছি হেমন্ত বিশ্ব শর্মার এই কথাটাকে যেন উইথড্র করা হয়? এইটুকু কি আমরা আশা করতে পারি না? বিক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নেমে আসা তো পরে, আমি অতটা না ধরছিও না, আশা করছি না। এবং এইটাই প্রথম নয়, কয়েক বছর আগেকার কথা, 2 বছর আগেকার আমাদের মনে আছে, কৈলাস বিজয়বর্গী প্রকাশ্য সভায় বলছেন যে আমার বাড়িতে কিছু লোক রাজমিস্ত্রির কাজ করছিল, দেখলাম দুপুরবেলা ওরা চিড়ে খাচ্ছে দেখে বুঝতে পারলাম এরা তার মানে বাংলাদেশি, বাংলায় কথা বলছে এবং চিড়ে খাচ্ছে। সরস্বতী পূজার দধিকর্মা হয় চিড়ে দিয়ে। তার মানে কেয়াদিরা যে বলে পশ্চিমবাংলায় সরস্বতী পুজো নাকি হয় না, বিজেপি আসছে না বলে পশ্চিমবাংলায় সরস্বতী পুজো হচ্ছে না, বিজেপি আসলে তো সরস্বতী পুজো ব্যান হয়ে যাবে পশ্চিমবাংলা, দধিকর্মা চিড়ে দিয়ে করা যাবে না। আমার শেষ উদাহরণ দিচ্ছি, পরেশ রাওয়াল, আমাদের মনে আছে সবাই, বিজেপির একজন এমপি, তিনি সবাই দাঁড়িয়ে বলছেন যে মাছি খা রা থা, মাছ খাচ্ছে, তার মানে ওরা বাংলাদেশি। আমি বলছি বিজেপির এই যে একটা আদারাইজেশন, যে হিন্দিতে কথা বলে না, যে হিন্দু নয় সে হিন্দুস্তানি নয়, বিজেপির এই যে আদারাইজেশনের পলিটিক্স, তার কিন্তু এটা একটা ম্যানিফেস্টেশন। প্রথম কথা বলে দিই যে আসামের হিমন্ত বিশ্ব শর্মা যে মন্তব্য বা কথা শতরূপ বলল, সেই বিষয়ে স্পষ্ট হচ্ছে যে ওই যাদেরকে ওই কোচ বা রাজবংশী যাদের ধরা হয়েছিল তাদের বিরুদ্ধে যা কেস, সেগুলো ইতিমধ্যে আসাম সরকার সেগুলোকে ড্রপ করে দিয়েছে, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট বলে দিয়েছেন ভারতীয় যারা বাঙালি রয়েছেন, ভারতীয় বাঙালি, তাদের বিরুদ্ধে কোনো কেস আসাম গভর্নমেন্ট করছেন না। আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, কেয়াদি আমার পাশে বসে দেখতে পাচ্ছেন, শান্তনু ঠাকুরের ইস্যু করা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আলোচনাও করেছি। দুজন লোক, একজনের নাম হচ্ছে সেটারও ক্রেডিবিলিটি ওই সরকার দেয়নি। আমি একমত তোমার সাথে। এই যে কথাটা যে ভারতীয় বাঙালি, তার বিরুদ্ধে কিছু বলবো না, বাংলা ভাষা শুনে সে ভারতীয় না বাংলাদেশি, এটা ঠিক করার দায়িত্ব বা অধিকার বা ক্ষমতা হেমন্ত বিশ্ব শর্মাকে কে দিয়েছে? আমি একমত। শতরূপ ঠিকই বলেছে, একটা চিড়ের কথা, আরেকটা হচ্ছে পরেশ রাওয়ালের কথা, মাছলি বাবা, ঠিক আছে। আমি তার সঙ্গে অতিরিক্ত একটা অ্যাড করছি, বিজেপি বলেছিল লুঙ্গি পরা মানে এরা মুসলমান, হিন্দুরা লুঙ্গি পরে না। এটা কোথায় বলেছেন আমি জানি না। আপনি আমি বলছি, আমার এখনো আমার স্মৃতিটা নষ্ট হয়ে যায়নি। প্রধানমন্ত্রী বলেছিলেন যে পোশাক দেখে চেনা যায়। শুনুন না, ঠিকই বলেছে, ওটা শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছে যা বলার।
সেটাই তো বিব্রত হয়েছে সিপিএম, তার কারণ শ্রমিক বর্জন মহাজোটের তত্ত্ব বলে আমরা দিয়েছে খুব না। বিব্রত না, হয়েছি। সেটা বলেননি। দ্বিতীয় কথা, না, না, শ্রমিকটাকে এরকম ভাবে না, আপনি দ্বিতীয় কথাগুলো- distort করে বলতে পারেন না। আরে বাবা, আপনার প্রতিবেশী হতে পারে। আপনার পঞ্চম দ্বিতীয় কথাটা বলে দিন। শুনুন না, শুনুন না। ওনার 5 নম্বর দ্বিতীয় কথাটা বলবেন, বলে দিন, উনি বলে দিন, একটা হ্যাঁ। উনি একটা দস্তাবেজের কথা বললেন না, 13টা প্রমাণপত্র না 14টা প্রমাণপত্র। সুপ্রিম কোর্ট তো 3টে প্রমাণপত্রের কথা বলেছে। বলেছে আরে আমি বলিনি সুপ্রিম রে কোর্টের বাবা। জজ সাহেব শুনুন, একটা বলেছেন, জিনিস বলা আছে। বলেছে। একটু আচ্ছা, হয়ে গেছে। কে দেখছেন? একটু স্মৃতিবিভ্রাট হচ্ছে বলে অনেকে মনে হয় স্মৃতিবিভ্রাট হচ্ছে বলে মনে করিয়ে দিই। ঠিকই কথা, বিজেপির পক্ষ থেকে লুঙ্গি পরা মানে বাংলাদেশি বলা হয়েছিল। কে বলেছিল তাও বলে দিচ্ছি। প্রেস কনফারেন্স করে জয়প্রকাশ মজুমদার বলতো যে লুঙ্গি বাহিনী লাথি মেরেছে আমাকে। সেই জয়প্রকাশ মজুমদার এখন পারমিশন দিলে সমীরটা মুখ খুলতে পারে। কেমন? হ্যাঁ, জানা আছে, হয়ে গেছে, হয়ে যায়। লুঙ্গি প্রেস কনফারেন্স করে মমতাজ বেগম, এক সেকেন্ড, মমতাজ বেগম আর লুঙ্গি বাহিনী, মমতাজ বেগম আর লুঙ্গি বাহিনী, মমতাজ বেগম নাম শুনেছেন? বাঙালিকে এনে তাকে প্রার্থী করলেন। প্রার্থী করলেন, একজন বাঙালি ছেলে বা মেয়েকে বঞ্চিত করে। আপনার বাংলাভাষীদের প্রতি প্রীতির কথা মনে ছিল না সঞ্চালক মহাশয়? আমি এই স্বাধীন ভারতে বাঙালি হয়ে জন্মেছি এবং আমি কোনো রকম রিজার্ভেশনের সুযোগ না নিয়ে সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে আইপিএস হয়েছি। কিন্তু আমি যখন সিনিয়র মোস্ট এডিজি ছিলাম, আমার ডিজি হওয়ার কথা, ডিজি পদ থেকে আমাকে বঞ্চিত করে একজন অবাধ বাঙালিকে ডিজি করার জন্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমার বইয়ের লেখা জাল করে, শুধু তাই না সুপ্রিম কোর্টের রায় জাল করে আমার বিরুদ্ধে প্রসিডিং করেছে। এই কথা যদি মিথ্যে বলছে, আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন। বেশ, যদি আমি মিথ্যা না বলি, সমীরদার কাছে তাহলে আসি। আজকে হ্যাঁ, বাঙালিদের জন্য এত দরদ উথলে পড়ছে কেন? আমি বলছি যে ইউসুফ পাঠান, উনি নামটা বলেননি, আমি নামটা বলেছি। কেন এই বাংলার প্রার্থী হবেন যিনি একটা বাক্য সঠিকভাবে বাংলায় বলতে পারেন না? আমি তার আগে নজরুল বাবুর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। হ্যাঁ। উনি বেসিক্যালি তৃণমূল বিরোধী। কেন উনি তৃণমূল বিরোধী আজকে নিজে মুখে বলে দিলেন। উনি ডিজি উনি হতে পারেননি, হ্যাঁ, এবং অবশ্যই। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। উনি বললেন একটু আগে হ্যাঁ। কেন আপনি বলেছেন DG হননি, তার জন্য এটা একটা ব্যক্তিগত আক্রমণ হলো। তার বাইরে বুয়াদার কথার মধ্যে সরি টু সে আমি কোনো রাজনৈতিক যুক্তি খুঁজে পেলাম না। এটা একজন মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হলো। আমি আপনার মাঝখানে বলছি না, বেশ, আমার এগোতে হবে, এখনো 3 জন বলার সুযোগ পাননি। বেশ। আমি একটা কথা বলছি, আমি নজরুল সাহেবের সাথে একটা জায়গাতে একমত হয়েও আমি তার অতিক্রম করে একটা কথা বলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি প্রীতি নিয়ে ধান্দাবাজি আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে যে পরিবেশটা চলছে গোটা দেশ জুড়ে, আমি খালি বলছি এটা কয়েকটা লোককে খালি ধরে তাড়িয়ে দেওয়ার ব্যাপার না। তুমি সুমনদা কালকে যদি কোনো একটা ভারতের কোনো একটা রাজ্য ধরো, পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছ, খালি একটা স্টেশনারি দোকানে দাঁড়িয়ে যখন কোনো জিনিস কিনবে, তোমার উচ্চারণ শুনে বাংলা, তুমি বাঙালি এটা বুঝে আশপাশের লোক যে তোমার দিকে সন্দেহের চোখে তাকাবে না। এই অবস্থায় যে আজকে বাঙালিকে গোটা দেশে পড়তে হচ্ছে, এইটা কি আমাদের প্রাপ্য ছিল? সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজির বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে। কিন্তু যেটা তুমি ওই যে শব্দটা বলছে, এটা স্টিগমা। বাঙালি হওয়া কি আজকের পৃথিবীতে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে স্টিগমা? আপনারা তো আরেকজন আছেন তো আপনার এই ধরুন যে শেক্সপিয়ার বিজেপি শাসিত রাজ্যগুলোতে অর্থাৎ বাংলা ভাষায় কথা বলা যে লোক পাচ্ছেন, তাদের যদি তারা পরীক্ষা নিরীক্ষা করে সত্যিই সন্তুষ্ট হন যে এরা ভারতীয় নন, তাদের বাংলাদেশে পাঠাতে পারেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে পাঠানোর পর তাহলে আপনি ফেরত আনছেন কেন? ঠিক, একদম। আচ্ছা, তার মানে আপনার পরীক্ষা নিরীক্ষাটা সঠিক ছিল না? না, এটা মমতা ব্যানার্জি এবং বিজেপির কেন্দ্রের নেতাদের সঙ্গে সমঝোতার ফল। মমতা ব্যানার্জি যাতে আপনার কাছে বলুন, আপনার কাছে কোন সমঝোতার কথা বলছেন? এই যে কোন সমঝোতা, সমঝোতার কথা এই যে বলছেন? সমঝোতা, এটা তো বুঝতে পারছি মানুষগুলোকে এখান থেকে সমঝোতা। আরে উনি বারবার খুব সাধারণ মানের একটা অঙ্ক রাখি। সেটা হচ্ছে ধরুন এই কালীগঞ্জে ভোট হলো, কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধন হলো, সাধারণ সংশোধন। সেখানে একটা বিধানসভায় কতগুলো নাম বাদ যেতে পারে আন্দাজ করুন? 6000। ভুল শোনেননি, 6000। এইবার অজস্র উদাহরণ দেওয়া যেতে পারে, আমি শুধু এটা গড় করছি। ধরুন একটা বিধানসভা কেন্দ্রের যদি 6000 নাম বাদ যায়, আমাদের রাজ্যে বিধানসভা কেন্দ্র কত? 294টা। সেখানে প্রত্যেক কেন্দ্রে যদি 6000 আমি গড় করি, সংখ্যাটা দাঁড়াচ্ছে 17,63,000। আবার বলছি 17,64,000।
64,000, এবং এটা কিন্তু সাধারণ সমীক্ষা, অর্থাৎ এই যে এসআইআর এর কথা বলা হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, কোনো এসআইআর নয়, সাধারণ সমীক্ষায় 294টা কেন্দ্রে 17,64,000। এরপর দেবনারায়ণদার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন থাকবে, কারণ তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যেই এই দাবিটা উঠতে শুরু করেছে। কোনো সুস্থ মানুষ এই দাবি করতে পারেন যে 2024-এর তালিকাকে বেস করে 2024-এর ভোটার তালিকা অটুট রেখে 2026-এর ভোট করতে হবে? আমি বলছি একটা বিধানসভায় যদি 6,000 হয়, 294টা বিধানসভায় প্রায় 18 লক্ষ হয়, তার রিভিশন হবে না? তার বেস হতে পারে 2024-এর ভোট। কেন এই দাবি করা হচ্ছে? রাজনৈতিক উদ্দেশ্যে? সুমনবাবু, এই যে সমীক্ষাটা দেখালেন, একটা হচ্ছে কাকদ্বীপের কিছু কলোনিও গড়ে উঠেছে সেখানে হিন্দুরা, এবং তাতে বলা হচ্ছে, এটা সমীক্ষা না, এটা অভিযোগ। না না, অভিযোগে তো আপনারা দেখাচ্ছেন হ্যাঁ, পুরো হ্যাঁ, ভোটটা, এবং সমীক্ষা এটাও করিনি। সত্য হ্যাঁ, যে ওই এবারে ভোটটা হয়েছে, আপনাদের সমীক্ষায় বলছে তৃণমূল ভোট কম করেছে, মানে কম পেয়েছে, তাদের কার্ড করে দিয়েছে, কিন্তু ভোটও তৃণমূল এবারে কম পড়েছে, তার মানে তৃণমূল রেগে গেছে। কিন্তু আমার কথাটা এখানে খুব কেন- ইন্টারেস্টিং, কি বলছেন যে কার তৃণমূল করে দিয়েছে না, না, কিন্তু তৃণমূলকে ভোট দেয়নি? তা না, বলা হচ্ছে কিন্তু ভোট 6,000 হ্যাঁ, কম পেয়েছে, হ্যাঁ। তো পরিষ্কার না, সমীক্ষা বলছে। এটা বলিনি আমি, পুরোটা বললাম কালীগঞ্জ, না, না, যার ভোট হলো। না, না, কালীগঞ্জের কথা শুধু এটা- বলছি না। এটা তো আমি- কাকদ্বীপ না, দাদা, না, কাকদ্বীপ কালীগঞ্জ আপনার গুলিয়ে না, গেছে। কালীগঞ্জ না, হ্যাঁ। কাকদ্বীপে তো গন্ডগোলটা ঘটলো, হ্যাঁ। মানে এখানে কারা কাকদ্বীপে যে কলোনিগুলো গড়ে উঠেছে, সেই কলোনিতে কারা থাকে? মানে উনি যে আজকে যে বলা হচ্ছে, শুভেন্দু বলছে রোহিঙ্গা মুসলমানদের বাঁচাতে হাঁটছেন মুখ্যমন্ত্রী, শুধু রোহিঙ্গা, সেখানে হিন্দুরা নেই। একটা কথা শেক্সপিয়ারে বলা আছে, পেরিক্লিস প্রিন্স অফ টায়ারে বলছে, ফিউ লাভ টু হিয়ার দ্য সিনস, দে লাভ টু অ্যাক্ট। কিছু লোক মিথ্যা শুনতেও ভালোবাসে, করতেও ভালোবাসে। এখানে বেশি কারা আছে? আজকে থেকে এখান থেকে হচ্ছে না, 30 বছর যাবত হচ্ছে। আচ্ছা। না না, আমি যে কথাটা বলছি, আজকে সেটা করতে গিয়ে যারা এরা বিজেপিকে ম্যাক্সিমাম ভোটও দেয়, এটাও পর্যন্ত, কারণ এরা ওখান থেকে তাড়া খেয়ে আসে এবং এখানে ভোট দেয়। সুতরাং আজকে যদি রোহিঙ্গা ছড়তে গিয়ে 10,000 ধরেন, 10,000, তার মানে প্রায় 2 কোটি হিন্দুকে বাদ করতে হবে। এই বুদ্ধিটা কাদের দিচ্ছে? নিজের গায়ে কুমির বাচ্ছে। প্রধান বিরোধী দলকে ভুল করতে দিন না, আপনি উত্তেজিত হচ্ছেন কেন? টেবিলটা তো প্লাস্টিকের, বলছে যে ভেঙে যাবে। কেন বলছি, রোহিঙ্গা মুসলমানদের বাঁচাতে হাঁটছেন মুখ্যমন্ত্রী নয়। আপনারাই আজকে যদি ভোটার টাকা স্বচ্ছ তৈরি করেন, বিজেপিও 10-এ নেমে আসবে। দারুণ পয়েন্ট। আচ্ছা শুনেছি আমি। সুমন দা, কথা বলি, যদি রাজ্যের সরকারি অফিসারদের হাত পা না বেঁধে রাখেন, তাহলে বিজেপি চাক কি না চাক গোটা পশ্চিমবাংলার প্রতিটা বুথের ভোটার তালিকা রিভাইজ করা সম্ভব। এবং তার জন্য খালি বিজেপিকে লাগবে না, তৃণমূল যদি মনে করে, যদি তৃণমূল মনে নাও করে, ধরো আমি বলছি আমাদের কথা, আমরা বামপন্থীরা, আমরা শুধুমাত্র কলকাতার 141টা ওয়ার্ডের 36,000 খালি মৃত ভোটারের নাম জমা দিয়ে এসেছিলাম ইলেকশন কমিশনে। এবার আমি কথাটা বলছি কি, এর আগে একটা বলার সময় একটা কথা আসলো যেটা কেন্দ্রের সরকারের হাতে থাকে। বুয়াদা বলেছেন, বুয়াদা আমার জন্মের আগে থেকে রাজনীতি করছেন, উনি আমার থেকে অনেক ভালো করে এটা জানেন। ডেফিনেটলি ভোটার লিস্টের কাজটা কেন্দ্রের সরকারের তথাকথিতভাবে হাতে থাকে, কিন্তু কাজটা বকলমে করে রাজ্যের অফিসাররা। প্রতিটা জেলার ডিএম, বুথ লেভেল অফিসার, একদম, এবং খালি বুথ লেভেল অফিসার তো বটেই, এক সেকেন্ড, প্রত্যেকটা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই হচ্ছেন সেই জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। রাজ্যের সরকারের আধিকারিকদের কাছে যদি ইনস্ট্রাকশন না থাকে যে আমার রাজনৈতিক কারণে তুমি এই নামকে রাখবে আর ওই নামকে বাদ দেবে, তাহলে যে কোনো রাজনৈতিক দল চাক কি না চাক ভোটার লিস্ট সংশোধন হওয়া সম্ভব। আর আমি তোমাকে শেষ একটা কথা বলছি, আমাদের পার্টি থেকে আমরা এটা বহুদিন ধরে দাবি করে আছি, ধরো আজকে কেউ যদি মারা যায়, কেমন, আমি যদি আজ মারা যাই, আমার শ্মশানে সৎকার হোক, যাই ওই কথা বলছি, যেই মারা যাবে শ্মশানে হোক কি কবরস্থানে হোক, যেখানেই সৎকার হোক না কেন, সেটা তো সরকারি জায়গা, এবং ডেথ সার্টিফিকেটটা সরকার, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়। কেন এই সিস্টেমটা আমাদের দেশে হবে না? যে মুহূর্তে একটা কর্পোরেশন কি মিউনিসিপ্যালিটি কি পঞ্চায়েত থেকে একজন মানুষের ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, সঙ্গে সঙ্গে তার ইন্টিমেটেশন চলে যাবে সেই ব্লকের ইলেকশন অফিসে, যাতে নামটা অটো ডিলিটেড হয়ে যায় লিস্ট থেকে। এইভাবে হাজার হাজার, এই 6,000 কালীগঞ্জে বলা হলো, ঠিক যেভাবে আমি বলছি শতরূপ, ঠিক যেভাবে আজকে কলকাতা কর্পোরেশনের এলাকায়, আমি জানি না রাজ্যে হয় কিনা, কলকাতা কর্পোরেশন এলাকায় কোনো নার্সিংহোম হাসপাতালে একটা শিশুর জন্ম হলে সেটা অটোমেটিক্যালি যে মুহূর্তে বার্থ সার্টিফিকেট ইস্যু হবে সেই মুহূর্তে সিস্টেমে চলে যাবে। 10 বছর আগে 15 বছর আগে এটা সম্ভব ছিল না, আজকে সম্ভব। এইগুলো করা হচ্ছে না, খুব সহজ অবভিয়াস কাজগুলো না করে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাদের কারচুপি করার এই যে পথ খুলে রাখা হচ্ছে, তার ফলে কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটছে। এর আগে 2021 সালের 25শে অক্টোবর শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে একেবারে পরিযায়ী শ্রমিকদের তিনি ডাক দিয়েছিলেন। আমি দ্রুত একবার দেখে নেব।
অনেক ইয়াং ছেলেরা আছে এখানে ওখানে সেখানে কনস্ট্রাকশনের কাজ করতে চলে যাচ্ছে। এটা বিশেষ করে মেদিনীপুর আর বাঁকুড়া আর কুচবিহার, এই আলিপুরদুয়ার, মানে দু একটা জায়গায় প্রবণতা আছে, উত্তর দিনাজপুরেও আছে। এদের ধরে বলো যে তোমরা এইটা দায়িত্ব নিয়ে করো। ওর কী দরকার এখানে ওখানে যাওয়ার? ওখানে যে ভাড়া লাগে, ওখানে যে খাওয়ার খরচা হয়, ওখানে যে জীবনের ঝুঁকি থাকে, এখানে তো সেটা নেই। বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় পড়াশোনা, বিনা পয়সায় স্বাস্থ্য, ঘরে লক্ষ্মীর ভাণ্ডার, ছেলে মেয়েদের ভবিষ্যৎ এখান থেকেই হবে। আজকেও মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেছেন যে অমর্যাদা নিয়ে থাকবেন না, প্রবাসে ফিরে আসুন। কিন্তু আমার বক্তব্য যে ফিরবেন কেন? দক্ষিণ ভারত, উত্তর ভারত, পশ্চিম ভারতে মজুরি অনেক বেশি। এরা তো যাচ্ছেন মজুরির জন্য। ওই যে সরকারি পরিসংখ্যান বলছে, এটা ভাগ্যিস অনুষ্ঠানের শুরুর অংশে বলিনি, তাহলে শতরূপ আরও 30 সেকেন্ড বেশি চাইতো। সেটা হচ্ছে এই রাজ্য থেকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী সবথেকে বেশি সংখ্যক মানুষ যান কেরলে। আমি বলছি এমনকি উড়িষ্যাতেও যাচ্ছে। তামান্নার বাবার উদাহরণ প্রায় রোজই দিচ্ছি। মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চান বলে একটু বাড়তি রোজগারে তো খুব যন্ত্রণা বুকে নিয়ে পরিবারকে, স্ত্রীকে, বৃদ্ধ বাবা মাকে, পুত্রকন্যাকে রেখে তাদের যেতে হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে একটা রুটি থাকলে অর্ধেক খাবো। ওরা তো আস্ত রুটিটা খেতে এবং তার ক্রয় ক্ষমতার জন্য অন্য রাজ্যে গিয়ে এত যন্ত্রণা সহ্য করে তারা চাকরি করছেন। তুমি যে কথাটা শুরুতে বললে এবং যেটা সমীরদাও বললেন, আমার কথাগুলোর সাথে কোনো আপত্তি নেই যে একজন পরিযায়ী শ্রমিককে পরিযায়ী হতে হচ্ছে। কেউ শখ করে নিজের পরিবার ছেড়ে বাইরে কাজ করতে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন না তাকে কেন যেতে হচ্ছে। কিন্তু মুশকিলটা, প্রশ্নটা হচ্ছে এখানে সেইটা নয় ওখানে গেলে 2 পয়সা বেশি পাবো কম পাবো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে আমি যদি পরিযায়ী শ্রমিক নাও হয়ে থাকি, আমাকে কেন বাঙালি হওয়ার অপরাধে ভারতের মধ্যে বিদেশি হিসেবে স্বীকৃতি পেতে হবে? এইটার উত্তর এইটা নয় যে আমি সবার কাছে যাব। এখনো একজন বলার সুযোগ পাননি, দেবনারায়ণ সরকার। আচ্ছা, আমি আনন্দবাজার পত্রিকা ডিসেম্বর 24, 2024-এ একটা 7 পেজ পরিযায়ী শ্রমিকদের গন্তব্যের তালিকায় প্রথম 5-এ পশ্চিমবঙ্গ। মানে পশ্চিমবঙ্গ থেকে 48% পরিযায়ী শ্রমিকরা বাইরে যায়, আবার বাইরের রাজ্য থেকেও পশ্চিমবঙ্গে 48% আসে। তো পশ্চিমবঙ্গ খুব খারাপ। আজকে 5টা রাজ্যের মধ্যে যারা পশ্চিমবঙ্গে আসে তার মধ্যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এই রাজ্যগুলো আছে। এরা শুধু যায় না, একই পরিমাণ আসে। পশ্চিমবঙ্গ খারাপ, পশ্চিমবঙ্গ থেকে যায় এবং তার সম পরিমাণ আসে। আইডেন্টি ম্যাট্রিক্স জানেন, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তার মানেটা কি পশ্চিমবঙ্গ থেকে প্রচুর লোক আসছে, তাতে আজকে যাচ্ছে যা আসছে আজকে 50 লক্ষ কিসের 48%? যা ইচ্ছে তাই বলে যাবে, যা ইচ্ছে তাই বলে যাবে। আপনি অধ্যাপক, সেই রাজ্যের আমি কি বলতে এখান থেকে যদি 100টা লোক যায়, দাঁড়ান, যদি এখান থেকে 100টা লোক যায় তার মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে কত রাজ্য আছে? অন্য রাজ্য থেকে 100 বদলে যদি 10 জন আসে, সেই 10 জনের মধ্যে 5টা র্যাঙ্কিং কি সব উল্টোপাল্টা বোঝাচ্ছে। আর কি করে এইটা এখানে রেলিভেন্ট আছে আলোচনায়? আরেকটা লাস্ট কথা যেটা শতরূপ বলছিল, ডিজিটাল ম্যাপিং করা সম্ভব আমাদের সারা ভারতবর্ষকে। ইটস নট ইম্পসিবল টাস্ক। অলরেডি অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু আমরা কোনো একটা কারণে রাজনৈতিক ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে চাইছি না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি একটা গাড়ি পার্ক করছিলাম, সেখান দিয়ে মুখ্যমন্ত্রী যাবেন কোনো একটা ফাংশনে। আমি যেখানে বাজার করছি আমার কাছে পুলিশের ফোন এলো। উনি আমার গাড়ির নাম্বার দেখে, আমার ফোন নাম্বার দেখে বললেন আপনার গাড়িটা আমি একটু সরিয়ে দিচ্ছি। আমি সরিয়ে দিলাম। ইটস ভেরি মাচ পসিবল ইন টুডেজ ওয়ার্ল্ড যে ডিজিটাল ম্যাপিং হবে।